Hi, welcome to one more episode of Zindagi Ka Safar. So we have come quite a lot, and we are going recording the 25th episode, which is there. Yeah? And there have been a lot of people who have been saying that this episode has to be something special, and people wanted to know a little bit about me. But I think one good way to start and doing this special episode will be to get my mother on the show. Yeah? So we are going to have this discussion in the mother tongue, which is Bengali for us, and I'll be putting in the subtitles for all of you to understand. তো নমস্কার, আমরা এই শোটা যেটা করছি জিন্দগি কা সফর। তো আজকে স্পেশাল আমাদের গেস্ট আমার মা এসছেন, বাসন্তী ব্যানার্জি। তো মা, তোমার জিন্দগি কা সফর যখন আমরা কথা বলছি, তোমার জন্ম কোথায় হয়েছিল আর নামটা বসন্তী কি করে পড়লো? আমার জন্ম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের আসানসোল ইয়েতে, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আসানসোল শহর। তো ওখানে আমি ছোটবেলায় 3-4 বছর পর্যন্ত থাকি। তারপর ওখান থেকে আমার বাবা আবার ট্রান্সফার হয়ে বাগনান, হাওড়া বাগনানে আসে। আচ্ছা। তো বাসন্তীর নামটা আমার দিদিমা দিয়েছিল। দিদিমা একটু ঠাকুর দেবতার ভক্ত ছিল, ওই জন্য দিদিমাই আমাদের সব বোনদের নামগুলো দিত। হ্যাঁ, আমার বড় বোনের নাম যেমন দিয়েছিল লীলাবতী, ছোট বোনের তারপরের বোনের নাম দিয়েছিল প্রতিমা, পরে আমি বাসন্তী। আচ্ছা, এই হচ্ছে আমার নামের হিস্ট্রি। আচ্ছা আচ্ছা, তো তো হাওড়াতে আসার পরেই তোমার স্কুল যাওয়া স্টার্ট হলো, না ওর আগের থেকেই আরম্ভ হয়েছিল স্কুল যাওয়া? না, হাওড়া বাগনানে আসার সময় তখন দুর্ভিক্ষ চলছিল, 1945-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে বাবার ট্রান্সফারের চাকরি ছিল, বাবা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আসে, মুর্শিদাবাদের জঙ্গিপুর। সেইখানে আমি ক্লাস 2-এ ভর্তি হই। আমাদের স্কুলটা ছিল বেঙ্গলি স্কুল, একই টিচার ছিল 3-4টে ক্লাসে পড়াতো। তো আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম, আবার পায়ে হেঁটে বাড়িতে আসতাম। আর এমনি সবাই খুব জলি ছিল। আর আমার ছোট বোনরা কেউ না, আমি ক্লাস যখন আমার 8 বছর বয়স তখন ক্লাস 2-এ ভর্তি হই। তো তো সব ভাই বোনরা একই স্কুলে যেত? মানে আমার উপরের বোনটা তো আমার সাথে ওই একই স্কুলে যেত, পরের বোনও পরে যেতে আরম্ভ করলো, পরের বোন। কিন্তু ভাইদের স্কুল আলাদা ছিল। ভাইরা ছেলের স্কুল তখন ছেলে মেয়ে একসাথে ছিল না, আলাদা স্কুল ছিল। ওইখানে আমার বড় দাদাও পড়তো, আমার ছোট ভাইও পড়তো। তো যখন আমি ক্লাস 4 পর্যন্ত ওই স্কুলেই পড়ি, মুর্শিদাবাদেই থাকি। ওখান থেকে বাবা আবার ট্রান্সফার হয়ে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বদলি হয়। ওখানে গিয়ে আবার আমি ক্লাস 5-এ ভর্তি হই। তো এর মধ্যে 45-এ ক্লাস জয়েন করেছে, 47-এ আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো। তো ওইটা কিছু মনে আছে ইন্ডিপেন্ডেন্সের? কারণ কি তুমি 8 বছরের মতন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স সময় আমি ওই মুর্শিদাবাদেই ছিলাম। আর তখন আমার খুব মনে আছে, তখন সবাই খুব ইয়েরা হিন্দুরা, আশেপাশে হিন্দু যারা ছিল। তবে মুর্শিদাবাদটা ব্যাপারটা ছিল, মুর্শিদাবাদটা মুসলমান প্রধান ছিল, ওটা পাকিস্তান হওয়ার কথা ছিল। আর খুলনাটা ছিল হিন্দু প্রধান, সেটা হিন্দুস্থান হওয়ার কথা ছিল। তো দুটো জায়গার দূরত্ব বেশি, আর ম্যাপের অনুপাতে ওইটা মুর্শিদাবাদটাকে হিন্দুস্তান করে দিল, আর খুলনাটাকে পাকিস্তান করে দিল। তো সেই সময় আমাদের খুবই ভয় ছিল, তখন মুসলমানদের প্রধান জায়গায় ছিলাম। তখন মুসলমানরা আমাদের বাড়িতে গরুর হাড়ও ছুঁড়ে ফেলেছিল। আমাদের ছাদে সব বড় বড় মানে পিচকিরি রাখা হয়েছিল, অ্যাসিড রাখা হয়েছিল, ইট পাথর জড়ো করা হয়েছিল ছাদের উপর, যদি অ্যাটাক করে তাহলে আমার বাবা পিয়নরা সবাই মিলে তাদের ইয়ে করবে, আমাদের সব রক্ষা করবে। আমরা দরজা জানলা বন্ধ করে থাকতাম। তবে বেশি কিছু হয়নি, তবে ওইখানেই যে হিলি বলে জায়গাটা ছিল, ওইখানে খুব পার্টিশনে পরে খুব মারামারি কাটাকাটি হয়েছিল।
তো এর মধ্যে তো পড়াশোনা করতে করতে বিয়ের ব্যাপারটা কি করে হলো? বিয়ে তো আরো অনেক পরে বিয়ে হয়েছে আমার। আচ্ছা আমার 10 ক্লাসের পরীক্ষার পর, ম্যাট্রিক পরীক্ষার পর আমার বিয়ে হয়েছে। তা আমি তারপরে ওখান থেকে বাবা বদলি হয়ে চলে গেল মুর্শিদাবাদ থেকে কুচবিহার, হুম মুর্শিদাবাদ থেকে বালুরঘাট গেল প্রথমে। হুম ওইখানে ক্লাস 8 পর্যন্ত পড়লাম। আবার হুম 8 এর পরীক্ষা শেষ হতে না হতে আবার হুম বাবা ট্রান্সফার হয়ে গেল ইয়েতে, কুচবিহার ডিস্ট্রিক্টে। হুম সেখানে গিয়ে আমি ক্লাস 8 এ আবার ভর্তি হলাম। হুম হুম হ্যাঁ, ভর্তি হওয়ার পর ওইখান থেকে 8, 9 পরীক্ষা দিয়ে আমরা দেবগ্রাম এলাম। ওইখান থেকেই পরীক্ষার পর, ওটা প্রাইভেট পরীক্ষা দেওয়া হয়েছিল। আচ্ছা ওইখানে পাস করলাম বাড়িতে থেকে, প্রাইভেট পরীক্ষাটা দেওয়া হয়েছিল। তো ওইখানে অন্য জায়গায় গিয়ে পরীক্ষাটা দিতে হয়েছিল। হুম তারপরে এমনি ভালোই পরীক্ষা হয়েছিল, পাস করে গেছিলাম কোনো মতে। তবে আর কলেজে আর পড়তে পারিনি। তার 1 বছরের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, পরীক্ষার 1 বছরের মধ্যে বিয়ে হয়। তো আমার মামারাই উদ্যোগ হয়ে বিয়ে দেয়, হুম সম্বন্ধ টম্বন্ধ করে। হুম বাবা হেল্প করে, বাবা ইয়ে করে, নিয়ে যাওয়া নিয়ে আসা হুম দমদমে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের দমদমে। মোটামুটি তারপরে আমার বিয়ে হয়ে যায়, একবার দেখাতেই বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে কি কলকাতায় ছিলেন না নাগপুরে? কবে কেন কি পোস্টিং তো বাবার বোধহয় নাগপুরে ছিল? হ্যাঁ, পোস্টিং তো নাগপুরেই ছিল। আর আমি বিয়ের 1 মাস পরে চলে আসি নাগপুরে। আচ্ছা হ্যাঁ, তখন কিছু বুঝতামও না, হিন্দিও জানতাম না, কোনো ভাষাই জানতাম না, শুধু বাংলা। তো আমার ওই নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো ওখানেই আমি পড়াশোনা করতে থাকি প্রাইভেটে। তো ওই তোমার বাবার খুব ইচ্ছা ছিল যে আরো পড়াশোনা করি। সেই বইপত্র জোগাড় টোগাড় করে নিয়ে এসে আমাকে প্রাইভেট পরীক্ষা দেওয়ার জন্য করে। সে তার অফিসের পরীক্ষার জন্য সে নিজে পড়তো অন্য এক ঘরে, আমি পড়তাম ইয়েতে। তা আমার 10 মাস পরে আমার প্রথম মেয়ে হয়ে যায়। তা হুম মেয়েও তখন ছোট। মেয়ে হুম ঘুমায় আর আমরা দুজনে 2 ঘরে ভোরবেলা উঠে পড়ি। পড়তে পড়তে তারপরে ওটা প্রাইভেটই কোনো রকমে পড়ে আবার হাওড়ায় আসি। হুম হাওড়া গার্লস স্কুলের সাথে যোগাযোগ করে ওইখানে আমার হাওড়ায় শ্বশুর বাড়ি, এখান থেকেই আমার দেওররা নিয়ে যেত পরীক্ষার হলে। ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে রোজ 2টো করে পরীক্ষা, আচ্ছা 5 দিনে শেষ হয়ে যেত। হুম দিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসতাম। আচ্ছা সেটা তো খুব ভালো। তারপর আহ, মানে বিয়ের পরে এত কাজ টাজ করে তো যখন গেছিলে, একটা তো বললে যে হিন্দি ধীরে ধীরে শিখেছো। আহ, হ্যাঁ, রান্নাটা কি জানতে না রান্নাটা বিয়ের পরেই শেখা বিয়ের হয়েছে? আগে একদিন, বিয়ের আগে আমি একদিনই রান্না করেছিলাম, মায়ের শরীর খারাপ হয়েছিল, খুব জ্বর আচ্ছা হয়েছিল। আর উপরের বোনরা ছিল না, দিদিরা ছিল না, আর কে রান্না করবে, আমি তখন বড়। এখন আমি রান্নাও করতে পারি না, কোনো রকমে উনুনটা ধরিয়েছি, মায়ের দেখা দেখি করে উনুন টুনুন ধরিয়ে রান্না তো করতে গেছি। তারপরে মাকে ধাক্কা দিয়ে উঠিয়ে উঠিয়ে জিজ্ঞাসা করি ডালে কি ফোড়ন দেবো, তরকারিতে কি করে ফোড়ন দেবো, কি 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 মশলা দেবো, মাছ কি করে রান্না করব। এইভাবে 2-3 দিন চালানোর পর মা একটু ভালো হওয়াতে বললো তোর আর রান্না হবে না, আমি রান্না করছি। এখানে আমার রান্না শেষ। তো রান্নাটা তারপর নাগপুরে এসে কি নিজে নিজেই চেষ্টা করে করে না না না, কেউ দেখানোর ইয়ে ছিল? না নাগপুরে ব্যাপারটা হচ্ছে, নাগপুরে তখন আমি উনুন ফুনুন ছিল না। তোমার বাবার একটা ইডলি কুকার ছিল, তার হ্যাঁ মধ্যে কাঠকয়লা দিয়ে তলায় বসাতে হতো, ওপরে 3-4টে বাটি থাকতো, টিফিন ক্যারিয়ার মতো ঢাকনা দিয়ে দেওয়া হতো, জলটা হ্যাঁ মেপে দেওয়া হতো। আর ডাল একসাথে, ডাল তরকারি এগুলো হয়ে যেত। দিয়ে কাঠকয়লা জ্বালিয়ে তলায় দিয়ে দেওয়া হতো। তারপরে নিজের থেকেই ঘন্টাখানেক মধ্যে ভাত, তরকারি, ডাল সব হয়ে যেত। ডাল হুম টাল ফোড়ন টোড়ন দিত, তো ওগুলো তোমার বাবাই শিখিয়েছে। আর যদি বিশেষ কোনো রান্না বা বিশেষ কিছু নাড়ু টাড়ু বানাতে হতো, ওই পোস্ট কার্ডে মাকে চিঠি লিখতাম, মা এইটা কি করে করব, মা পাঁচ মিশালিতে কি ফোড়ন দেবো, কি কি তরকারিতে কি কি মশলা দেবো। এই যতদিনে
পোস্টকার্ডটা ফেরত না আসতো উত্তরটা, ততদিন আমার রান্না বান্নার হতো না। ওইটা মার্চ হলে পরে তারপরে তাও একটা সুবিধা ছিল, পাশে এক বাঙালি ছিল, তাদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি আমি। তারা অনেক সময় আমাকে বলে টলে দিয়েছে, এই জন্য আমার কোনো অসুবিধা নেই। তো আরেকটা তোমার ইন্টারেস্টের মধ্যে ছিল যেটা বোধহয় বিয়ের আগের থেকেই ওইটা ফটো নেওয়া। আমাদের পিছনে যে ফটোগুলো দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট আমার ফটো যেটা আছে সেটা তো নিশ্চয়ই তুমি নিয়েছো। তোমার যে ফটোটা আছে সেটা জানি না কে নিয়েছিল। তো ওই ফটোটা কে নিয়েছিল, তোমার ফটোটা? আর ফটোগ্রাফির ইন্টারেস্টটা কি করে হলো? ফটোগ্রাফিটা হচ্ছে আমার ওই বড় দিদির যে হাজব্যান্ড, মানে আমার জামাইবাবু, তিনি খুব ফটোগ্রাফি ইয়ে করতে পারতেন। তো তখন আমার বয়স 14 বছর যখন দিদির বিয়ে হয়। তো আমার খুব ইচ্ছা ছিল জামাইবাবু এসেছে ফটো তুলবো সবার। আমার খুব ইচ্ছা ছিল আমি ওই বাবার ওখান থেকে লোক আসতো বাবার কাছে কাজে, তারা যাওয়ার সময় একটা দুটো টাকা দিয়ে দিত, বেশিরভাগ আমি পেতাম। আমি টাকাগুলো জমাতাম, একটা বাক্সে জমাতাম, একটা দুটো করে কয়েন জমিয়ে, তারপরে যখন অনেকগুলো হয়ে যেত তারপরে ওইগুলো জমতে থাকতো, খরচ হতো না। পরে আমি জামাইবাবুকে একদিন বললাম, জামাইবাবু আমার এরকম 100 টাকা হয়েছে, আমাকে একটা ক্যামেরা কিনে দেবেন। জামাইবাবু পরে ক্যামেরাটা কিনে, পয়সাটা অবশ্য নিয়েছিল জামাইবাবু, তো ওইটাই উনি কিনে দিয়েছিলেন। তখন ওই ফিল্মটা ঢুকাতে হতো সেই ফটোগ্রাফির দোকানে গিয়ে, ক্যামেরা দোকানে গিয়ে ওরাই অন্ধকার ঘরে ক্যামেরা ফিট করে ইয়ে রিলটা ভরে দিত, আবার আমরা নিয়ে এসে 12টা রিল থাকতো। তারপরে ওই ফটো টটো তোলা হয়ে গেলে আবার বন্ধ অবস্থায় গিয়ে দিতাম, ওরা ওই রিল বার করে ওইটা ওয়াশ করে আমাদের দিয়ে দিত। ওই জন্য আমি অনেক ফটো তুলেছি। এমনকি আমাদের ক্লাব ছিল ওখানে, সরস্বতী ঠাকুরের ফটো টটোগুলো তুলেছি। এই ছোটবেলার ফটোটা, এটা হচ্ছে শিলংয়ের, হ্যাঁ শিলংয়ের যখন আমরা গেছিলাম তখনকার ফটো। আর এই ফটোটা পাশে দাঁড়ানো আমার ফটোটা হচ্ছে আমার বিয়ের জন্য যখন মামা বাড়িতে যাই, আমার বড় মাইমা নিয়ে গেছিল এক ফটোগ্রাফারের দোকানে যেখানে ফটো তোলা হয়। সেই তার আমার শাড়িটা আমার, কিন্তু পুরো গয়না ঘড়ি হার চুড়ি সব তার পরা, তার জিনিস পরে আমি গিয়ে রাস্তা দিয়েই গেছি হেঁটে গিয়ে ওখানে গিয়ে ফটোটা তোলা হয়েছিল। ওই ফটো দেখেই সব পাত্রপক্ষদের কাছে পাঠাতো। আচ্ছা, তো সেইটা তো একটা ইয়ে ছিল। তো শিলং এর পরে এসেই বোধহয় নাগপুরের বাড়িটা বানানো হলো 1-2 বছর পরে। শিলং থেকে আসার পরে 1972 হবে মনে হয়, যতদূর বাংলাদেশ স্বাধীন হয় 72 কি 71। হ্যাঁ তখন আমরা এসছি, তখন বোধ হয় তোর 2 বছর কি 3 বছর 2.5 বছর এরকম বয়স। তখন বাড়ির কাছে, বাড়ির থেকে একটু দূরে, আসলে টাউন থেকে একটু দূরে ভেতরে বিবেকানন্দ নগর বলে ওইখানে একটা বাড়ি নেওয়া হয়েছিল। সেখানে তখন ওখানেই ভর্তি করা হলো 2-2.5 বছর, কিন্তু স্কুলটা অনেকটা দূরে হতো। হ্যাঁ, মাউন্ট কার্মেল স্কুল, ওটা দূরে হতো, ওটা রিক্সা করে যেতে হতো। এখন সবসময় রিক্সা আনা নিয়ে আসার সময় আর আনতো না, তখন আমার আবার পুরো যেতে হতো। ওই বাড়ির একটা মেয়ে জ্যোতি বলে, ওই বাড়িওয়ালারই মেয়ে, সেও ওই স্কুলে ভর্তি হয়েছিল। তো দুজনেই থাকতো। একবার তো আসেনি, করে আমারই আনতে হলো গিয়ে কান্নাকাটি। হ্যাঁ, তারপরে ওখান থেকে ঠিক করা হলো যে স্কুলের কাছেই একটা বাড়ি নেওয়া হবে। ওই বাড়িটা আমার বিয়ের পরে, যেখানে আমি রান্না শিখেছিলাম, যেখানে আমি প্রথম উঠেছিলাম, সেই বাড়িটাই টালির চাল, কোনো রকমের মাটির ঘর বলতে গেলে, নিচটাই বোধহয় একটু পাথর টাথর বসানো ছিল। ওই স্কুলে ওই তোমার বাবার বন্ধুর বাড়ি, সে বললো আপনি থাকতে পারবেন না, বলে হ্যাঁ আমি থাকতে পারবো। ওই বাড়িটার থেকে তারপর আমরা ওই বাড়িতে চলে এলাম। ওই বাড়িটার থেকে স্কুলে ঘন্টাও শোনা যেত, আমি রোজ টিফিন নিয়ে যেতাম তোর জন্য, আবার টিফিন খাইয়ে বাড়ি চলে আসতাম। তারপরে তো কেজি 2 হয়ে গেল, কেজি 1 কেজি 2 হওয়ার পরে ওইখান থেকে ওইখানকার যে স্কুল সদর, সেখানে একটু বড় স্কুলে
আসলে তখন আর পাঠানো হলো কেন, তখন ওই বাড়িটা বানানো, ওই বাড়িটা খুব জল পড়তো। টালির বাড়িতে প্রচন্ড জল পড়ে একবারে ভেসে যেত সব। আলমারি টালমারি, তখন তোর আমাদের জায়গাটা অল্প অল্প পয়সায় কেনা ছিল। সেই তখন বললো যে কন্ট্রাক্টরকে বললো যে আমি এটা করতে চাই, প্ল্যান করে নিল, বললো আমি একখানা ঘর করেই চলে যাব, কত খরচা পড়বে। বললো না একখানা না, আপনার দুখানা ঘর হয়ে যাবে। তখন বললো এত টাকার মধ্যে 16,000-এ হয়ে যাবে। তখন বললো ঠিক আছে। ওই 3 মাস গিয়ে দাঁড়িয়ে থেকে 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 ওই বাড়িটায় জল পাওয়া যেত না, কোথায় জল দেবে। একটা ওই এরিয়াতেই একটা কুয়ো খোদা হয়েছিল, কুয়োটার মধ্যে বৃষ্টির জল পড়ে পড়ে জমে গেছিল, সেই জল নিয়ে নিয়ে এসে বাড়িতে ঢালা হতো। গাঁথনির পরে জল ঢালতে হয়, সেই জলটা ঢালা হতো। তো তারপরে ওই করে করে ইলেকট্রিসিটিও হয়ে গেল। তো 16,000 টাকা আমাদের মোটামুটি হয়ে গেছিল বাড়িটা। না আমার কাছে কিছু 5,000-এর মতো ছিল, আমি জমিয়েছিলাম। আর তোমার বাড়ির বাবার প্রভিডেন্ট ফান্ড থেকে বাকি টাকা নিয়ে ওই বাড়িটা তৈরি হলো। তখন চেষ্টা করা হলো, স্কুলটা তো অনেক দূরে, এখন ওই সদর বলে একটা জায়গা, সেখান থেকে মোটামুটি হাফ রাস্তা হয়। তো ওইখানে রিক্সা করে যদিও যেতে হতো, রিক্সা নাহলে বাস। তারপরে ওই ইয়ে করলো যে ওইখানে আমরা শিফট করে নেবো। তারপরে ওখানে শিফট করার পর সেই রিক্সা করে করে প্রথম দিকে যাওয়া হতো, তখনও বাস ইয়ে চালু হয়নি আমাদের এরিয়াতে। তারপরে যখন বাস চালু হলো, তখন ওর একটা ফ্যামিলি ছিল, এই ব্যানার্জি ফ্যামিলি, তাদের অনেক বাচ্চা ছিল। তারা বললো আমাদের সাথে যাবে, ও কেন রিক্সা করে যাবে, আমাদের বাচ্চাদের উঠিয়ে দিয়ে আসে বাসে, ওকে উঠিয়ে দিয়ে আসে। এইভাবেই ওদের সাথে যাতায়াতটা শুরু হলো। তখন থেকেই ওই স্কুল, ক্লাস 10 পর্যন্ত ওই স্কুলই ছিল, এসএফএস, সদর এসএফএস। তো স্কুলের পরে তখনকার ইয়েতে তো বেশিরভাগ গিয়েছিল কি ছেলেরা আইদার ডাক্তারি করবে বা ইঞ্জিনিয়ারিং করবে বা গভর্নমেন্ট জবে হবে। তো তোমার কি ইচ্ছা ছিল যে আমি কি হব? আমার বরাবর ইচ্ছা ছিল তোকে ইঞ্জিনিয়ারিং করা, আর তোর বাবার ইচ্ছা ছিল ডাক্তারি করা। তা আমি বললাম তোকে গিয়ে দেখ, এই দুটো আছে, তোর যেটা ইচ্ছা তুই নিতে পারিস, কিন্তু ডাক্তারি যদি তুই পড়িস তোর ফ্যামিলি এনজয় করবে, তুই এনজয় করতে পারবি। কিন্তু ইঞ্জিনিয়ারিং করলে তো তুইও এনজয় করতে পারবি, তোর ফ্যামিলিও এনজয় করতে পারবে। কারণ তুই ভেবে দেখ কোনটা। তারপরে ওই ওই 12 ক্লাসের পরে ওই ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলি পরে। তারপর ইঞ্জিনিয়ারিং হয়ে যাওয়ার পরে তো চাকরি তো নাগপুরে পাওয়াটা মুশকিলই ছিল, তো বম্বেতে চাকরি ছিল। তো তখন কেমনি লাগলো যে ছেলে চলে যাবে, আমরা নাগপুরে থাকবো, ছেলে বম্বে চলে যাবে? প্রথম প্রথম তো খারাপ লেগেছিল যে চলে যাবে, কিন্তু উপায় নাই, কেননা নাগপুরে কোনো চাকরির ইয়ে স্কোপই ছিল না, এখনো নাই। এখনো ছোট ছোট কারখানা ফারখানা ইয়ে, সবাই ওখানে যারা আছে তারা পাস করে করে বেরিয়ে নানান ব্যাঙ্গালোরে, ইয়েতে পুনায়, বোম্বে এতে চলে যায়। তার চলে যাওয়ার পরই তো ওখানে গিয়ে যখন পেয়ে গেল, তখন রইলো, দেখলাম যে কোনো অসুবিধা নাই, সব ইয়ে আছে। তখন তো আমাদের বোধহয় ল্যান্ড ফোনও হয়ে গেছে, ফোনে কথাবার্তাও হতো, সেজন্য অতটা চিন্তা হতো না। মোটামুটি ভালোই লাগতো। পরে আমিও গেছিলাম, ওইখানে গিয়েছিলাম কিছুদিন ওর ইয়েতে, হোস্টেলে। হোস্টেল ঠিক না, একটা বাড়ি ভাড়া করে বন্ধুরা 3-4 জন বন্ধুরা মিলে নিজেরাই রান্না টান্না করতো। আমরাও গিয়ে থেকেছি ওখানে বোম্বেতে, পানভেল জায়গাটার নাম। কারণ কি ওইটা ওই অফিসের কাছাকাছি ছিল আর কোম্পানি দিয়েছিল বাড়িটা, কোম্পানির গাড়ি আসতো, হ্যাঁ কোম্পানি গাড়ি এসে নিয়ে যেত, একদম দরজার মুখ থেকেই বলতে গেলে নিয়ে যেত। তো এরপরে একটা তোমার লাইফে হবে যে ছেলের বিয়ে, তো ওইটার কেমনি ভাবে যে ছেলের বিয়ে করাতে হবে, কি কি ভাবনা চিন্তা ছিল? ওইটা ব্যাপারটা 27-28 বছর, আমি বলতাম যে 28 বছর 27-28 বছরে আর 28 বছরে আগে বিয়েই করিস না। হ্যাঁ, তারপরে তো আমরা আসাম বেড়াতে গেলাম, ওখানে আমার মাও ছিল, দিদির বাড়িতে বোনের বাড়িতে থাকতো,
ওখানে বোনের ভাসুরজি থাকতো। তো ওখানে গিয়ে থাকার পর আমরা বেশ নিজের বাড়ির মতোই ছিলাম। ওর সাথেও ঘোরাফেরা করতাম, ওর সাথে আলাপ হলো। দেখলাম যে একটা মেয়ে আছে। তখন তোমার বাবা বলল যে এখানেই আমরা করি, কেননা ভালো মেয়ে পাওয়াও তো মুশকিল, ওকে তো দেখছি আমরা, তো এখানেই আমরা চেষ্টা করি। ঠিক আছে, আমার তো একটু ইচ্ছা ছিল যে একটু গান বাজনা জানা মেয়ে, একটু লেখাপড়া শিক্ষিত মেয়ে। তো ও তখন 12 ক্লাসে পড়ছে, আর তোমার বাবাও পড়াতো ওকে। ঘরোয়া মেয়ের মতোই ছিল। আমার সাথে বরং আমার বোনের সাথে ওর একটু ইয়ে ছিল, বাঁধো একটু ছিল। ঠিক প্রিয় হতে পারতো না, কিন্তু আমাদের সাথে ছিল, আমার মায়ের সাথে ছিল, মায়েরও খুব সেবা করেছে। মাও শেষ বয়সে আমার বোনের কাছে ছিল, ও তখন ছিল, মায়ের সেবা করা। বোন তো চলে যেত, নার্সিং এর কাজ করতো, ও মেট্রন ছিল হসপিটালে। তো ওই দেখাশোনা করা, মোটামুটি আমার ঘরের মেয়ের মতোই ছিল। তারপরে একদিন বলল তোমার বাবা যে এখানেই করি, মেয়েটা তো ভালোই, হ্যাঁ কোথাকার মেয়ে কে আসবে, তার থেকে এখানে আমরা ওকে ইয়ে করে। আমরা ঠিক আছে, আমার তো এইটা ইচ্ছা ছিল, একটু নাচ গান জানবে, হ্যাঁ একটু লেখাপড়া জানবে, বলে ও সব শিখে নেবে, পারলে সব শিখে নেবে। ঠিক আছে, আমি আর আপত্তি করি না। তো তারপর তো ওর পরে বিয়ে হয়ে যাওয়ার পর নাতি নাতনি এলো, তো সেইটা কেমন? ছোট নাতি তো পরে এলো, বড় নাতি আগে এলো, তো ওদেরকে বড় করা, এখন তো দুইজনই প্রায় বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন ওরা বড় হয়ে গেছে। ছোট যত নাতনি, বড় নাতনির সময় তো আমরা সাথে সাথেই থাকতাম, ওদের সাথে সাথে মণিপালে ছিলাম। আর ওরা আমরাও কদিনের জন্য হয়তো নাগপুরে আসতাম, আবার চলে যেতাম, মাঝখানে থাকতাম বড়জন নাগপুরে। এই করে 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 নাতনি বোধহয় 2-2.5 বছর তারপরে বোধহয় আমরা এলাম নাগপুরে একবার। সেই সময় ওরা তোমরাও সব ট্রান্সফার নিয়ে নতুন চাকরি নিয়ে বোধহয় বোম্বে চলে গেলে, ও মণিপাল থেকে। তারপরে ওইখান থেকে বোম্বেতে কিছুদিন থাকলে আমরাও তখন ওইদিকে ছিলাম। মাঝে মাঝে বোম্বে যেতাম, আবার চলে আসতাম, এই আর কি। তবে ওর সাথে 1-1.5 বছর তো আমরা সাথেই থাকতাম, মণিপালে তো পুরো সাথেই থাকতাম। তারপরে তো ছোটটা তো অনেক বছর পরে এলো, 7 বছর পরে। তখন আমরা তোরা আবার ব্যাঙ্গালোরে চলে এলি। আর ব্যাঙ্গালোরে আসার পর তারপরে ওইখানে আমরা আসা যাওয়া করি। আর আমার মেয়েরও শরীর খারাপ থাকে মাঝে মাঝে, ওই জন্য নাগপুরেই আমাদের ডাক্তারখানা, সবকিছু দেখানো টাকানো, ওকে নিয়ে আসা, আবার এখানে থেকে এইভাবে এইভাবে। তারপরে ওর জন্মের সময়, ছোট নাতনির জন্মের সময় ব্যাঙ্গালোরেই ছিলাম। তারপরে বড় নাতনি তখন ক্লাস 2-এ না 1-এ পড়ে, স্কুল গেছে, তখন ওর জন্ম হয়েছে। আমি বললাম দেখ তোর বোন হয়েছে। হ্যাঁ, তো তখন ওরকম ওকে বাসে তুলে দিয়ে এলাম। তারপরে বিকালে তোর বাবা এসে আবার ওই হসপিটালে নিয়ে গেল, ওকে আমাদেরও নিয়ে গেল। আমরা দেখলাম তখন ছোট নাতনিকে। তখনই ফটো টটোগুলো ছোট নাতনিরও তোলা হলো, টুপি টুপি পরিয়ে। ও তখন খুব আদর টাদর করলো। তো এখন এত বছর পরে এখন তো ব্যাঙ্গালোরেই বেশিরভাগ থাকা হয়, তো এখন কি করে সময়টা পাস হয়? এখন এমনি তো আমার সাধারণত বই পড়া নেশা আছে, বই পড়া নেশাতেই আমি এতদিন কাটিয়েছি। এখন অতটা বইয়ের নেশা কমে গেছে অনেকটা, তবুও এখন ওই পুরানো গানের খাতা নিয়ে কখনো কখনো এ করি, নিজের মনে সুর ভাজি। হ্যাঁ, এখন আর গলায় চড়া উঠাতে পারি না, ওই ভুলেও গেছে, অনেক লাইন টাইনও ভুলে ভুলে যাই। হারমোনিয়ামও আছে, হ্যাঁ হারমোনিয়ামটা আমি কিনেছিলাম, কিন্তু ছোট নাতনি অনেকটা শিখেছে, অনেকটা পরীক্ষাও দিয়েছে, অনেক ক্লাসের পরীক্ষাও দিয়েছে। কিন্তু আমি আমি এখনো হারমোনিয়াম বাজাতে পারি। তো এত ভারী, ও টেনে তোলা টোলা মুশকিল বলে আর গানটা হারমোনিয়ামে গান হয় না। তো তারপর থেকেই আমরা এখানেই আছি। আর ওই সময় কাটে ওই বই পড়ে, কখনো এখন তো মোবাইল হয়ে গেছে, মোবাইলের অনেক ফোনও আসে, ফোনেও অনেকক্ষণ কত সময় কেটে যায়। তারপরে ফেসবুক গুলো দেখি, তারপরে অনেক কিছু জানবার আছে,
মোবাইল থেকে, সেসবগুলো পড়ি টড়ি। তারপরে অনেক খবর যখন যা টিভিতে দেখতে পাই না সেগুলো এর মধ্যে দেখতে পাই, মোবাইলে ওগুলো দিকে সময় কাটাই। তো ঠিক আছে, মোরালেস আমরা তোমার জীবনের ব্যাপারে তো কথাবার্তা বললাম। কিছু কিছু জিনিস, তো তোমার ফেভারিট খাবারটা কি, পছন্দের খাবার? আমি মিষ্টিটাই বেশি খেতে ভালোবাসি। এই হালুয়াই হোক, রসগোল্লাই হোক, মানে খাওয়ার পরে একটু মিষ্টি হলে ভালো হয়। এমনি মোটামুটি ডাল ভাত তরকারি এটাই আমার ইয়ে সকালের দিকে। রাতে একটু রুটি খাই, তখন একটু রুটি পরে একটু মিষ্টি হলে ভালো লাগে। যাই যে কোনো মিষ্টি কিছু না হলে চিনিও খায়, এইভাবে চলছে আর কি। আর গান টান তো মোবাইলেও শোনো আর টিভিতেও শোনো, তো কি বাংলা গান বেশি পছন্দ না হিন্দি গান বেশি পছন্দ? বাংলাটাই বেশি পছন্দ, বাংলা বেশি পছন্দ, বেশি তো রবীন্দ্রসঙ্গীত আমার বেশি পছন্দ। আর আধুনিকও আমরা অনেক শিখেছি, আধুনিকও অনেক শেখানো আছে, আমার গান জানা আছে, তো রবীন্দ্রসঙ্গীতটা বেশি পছন্দ। তো রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কে, হেমন্ত কুমার না সন্ধ্যা মুখোপাধ্যায়? না সেইরকম কিছু না, আমাদের মাস্টারমশাই যিনি শিখিয়েছিলেন তিনি তো পয়সা নিতেন না, তিনি এমনিই শিখাতেন বাড়িতে। হ্যাঁ, হারমোনিয়াম ছিল, হারমোনিয়ামের সারেগামা তার থেকে শেখা, সবকিছুই তার থেকে শেখা। তবে ওদের গান তো পরে, ওইগুলো তো আগে শুনতে পাইনি। যখন আমি গান শিখেছি তখন আমার মাস্টারের শুরুতে রবীন্দ্রসঙ্গীতই শিখেছি, যেমন সেদিন দুজনে তুলেছিল বনে, বা তোমরা যা বলো তাই বলো আমার নামে। আসলে এই গানটা আমার বড়দি করতো, তোমরা যা বলো তাই বলো আমার লাগে। তার একটা মাস্টার ছিল, সেই মাস্টার মশাই বাড়িতে এসে গান শেখাতেন, রবীন্দ্রসঙ্গীতই শেখাতেন অনেকগুলো রবীন্দ্রসঙ্গীতে, পাগলা হাওয়ায় বাদল দিনে, পাগল আমার মন জেগে দেবে, অনেকগুলো আমার মনেও আছে অনেকগুলো। কিন্তু এই সময় দিদির বিয়ে হয়নি, এটা মাস্টারমশাইও অল্প বয়স ছিল, তো ওনাকে বলাই হয়েছিল যে আধুনিক গান শেখাবেন না, তো আধুনিক গান শেখাতো না, রবীন্দ্রসঙ্গীতই শেখাতো। কিন্তু মা বাবার জ্ঞান এতটা ছিল না যে রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক গানের তফাৎ। হ্যাঁ, একদিন মা বলছে যে ওকে আধুনিক গান শেখায়, তখন বাবা মাস্টার ছাড়িয়ে দাও। তো বাবা বলল মাস্টারমশাইকে যে আপনাকে বললাম আধুনিক গান শেখাবেন না, তখন বলছে যে না না, আমি তো আধুনিক গান শেখাই না, আমি তো রবীন্দ্রসঙ্গীতই শেখাই, সবগুলো সবগুলো সত্যি করেই রবীন্দ্রসঙ্গীতই শেখাতেন। কিন্তু মা বাবা তখন ভাবতো রবীন্দ্রনাথের এগুলো তো ভালোবাসার গান ফানগুলো আছে, তো এগুলো দেখে ভাবতো বোধহয় আধুনিক গান শেখাচ্ছে। তখনকার দিনে আধুনিক গানও পছন্দ করতো না লোকে, বা খারাপ ভাবতো। সেই তার থেকে আমি রবীন্দ্রসঙ্গীতই চিনি। আর ওই আমি বিশেষ কারো গান শুনে করিনি, আমার মাস্টারমশাই যেগুলো শিখিয়ে দিত সেগুলোই। আচ্ছা ঠিক আছে, খুব ভাল লাগলো যে অনেক কিছু এই 20-25 মিনিটের মধ্যে পুরো জীবনটা, 80 বছরের বেশি জীবনটা সবার জন্য হলো। তো আমরা তো মাঝে মাঝে কথাবার্তা হয়, একসাথেই থাকি। এইগুলো মাসি 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 তারপর মামা, তারপর কাকা কাকিমা, ওদেরকে পাঠালে ওরাও শুনবে আর ওদেরও ভালো লাগবে আগের কথাবার্তা ইয়ে করতে। তো ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো।